এই যে সিপিএম এর সরকার ছিল, শুক্র একটু সরে যান, যে সিপিএম এর যে সরকার ছিল, কংগ্রেস তার বিরুদ্ধে লড়তো না। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, এই কংগ্রেস যদি লড়াই না করে তাহলে আমাদের লড়াই করার স্বাধীনতা দিতে হবে। 1996 সাল, 1997 সাল কংগ্রেসের মধ্যে থেকে লড়াইটা শুরু হলো। সিপিএম হটাও বাংলা বাঁচাও, কংগ্রেস তাকে সাড়া দিল না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করে দিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আগামী দিনের লড়াই তৃণমূল কংগ্রেস গঠন করে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে বাংলাকে সিপিএম এর হাত থেকে মুক্ত করার লড়াই। আজকে তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমাদের শত্রু পক্ষ বদলাচ্ছে, শত্রু বদলাচ্ছে। একটা সময় সিপিএম ছিল মূল শত্রু, আজকে বিজেপি হয়ে গেছে মূল শত্রু। কিন্তু বাংলার মানুষের পাশে একটাই দল আছে, তৃণমূল কংগ্রেস। একজনই নেত্রী মমতা ব্যানার্জি, একজনই সেনাপতি অভিষেক ব্যানার্জি, একটাই প্রতীক, ঘাসের ওপর জোড়া ফুল। যারা ছাত্ররা আছো তাদের বলছি, যখন তোমরা তোমার এলাকায় পথসভা করবে, যখন তোমার কলেজে তোমরা মিটিং করবে, শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে নয়, মনে করিয়ে দিতে হবে সিপিএম এর জমানাটা আমাদের কয়েক প্রজন্মের ছাত্রকে সর্বনাশ করে দিয়ে গেছে এই সিপিএম, এই বামফ্রন্ট সরকার। আজকে যারা নতুন প্রজন্মের দরদি সাজছে, এই সিপিএম গণহত্যা, গণধর্ষণ, প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দিয়েছিল এই সিপিএম। ছাত্র সমাজকে মনে করিয়ে দেবেন, যেখানে এসএফআই দেখবেন হাতে তালি দিয়ে দিয়ে বলবেন, হাতে ছুরি মুখে ভাই সেম সেম এসএফআই। যেখানে কংগ্রেসরা বড় বড় কথা বলতে আসবে, মনে করিয়ে দেবেন এই কমরেডদের জন্য প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দিয়েছিল। এই কমরেডরা 8 দশকে বলেছিল বাংলায় কম্পিউটার ঢুকতে দেব না, কারণ কম্পিউটার ঢুকলে নাকি চাকরি চলে যাবে। ফল কি হলো? ফল হলো সারা দেশে যারা মুম্বাইতে থাকেন, চেন্নাইতে থাকেন, নয়ডাতে থাকেন, বেঙ্গালুরুতে থাকেন, তারা তথ্য প্রযুক্তিতে এগিয়ে গেল। আর বাংলায় আইটির কাজ শুরু হলো। সবার থেকে শেষে এ রাজ্যের মেধা সম্পদ অন্য রাজ্যে গিয়ে আইটিতে চাকরি করতে বাধ্য হলো। অর্থাৎ এই যে সিপিএম জমানা, যারা চাকরি পেয়েছিল পার্টি ক্যাডার, সিপিএম করলে চাকরি, সিপিএম এর পরিবার হলে চাকরি, কয়েকটা প্রজন্মকে শেষ করে দিয়ে গেছে সিপিএম। তোমরা মনে করিয়ে দেবে, মানুষকে এটা মনে করিয়ে দিতে হবে। ব্যাপারটা এরকম নয় যে শুধু আজকে সামনে বিজেপি আছে আর আমরা বিজেপির বিরুদ্ধে বলছি, বিজেপির বিরুদ্ধে আমরা বলবো, কিন্তু এখানে হঠাৎ চৈতন্যদেব সেজে সাধু সাজছে সিপিএম, এটা হতে দেওয়া যায় না, হতে দেবেন না। আমি নিশ্চিত যে আন্দোলন থেকে বাংলায় বারবার পরিবর্তনের আওয়াজ উঠেছে, যে ছাত্র আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী উঠে আসেন,
সেই তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা তারা প্রতিটি ছত্রে ছত্রে তৃণমূলের সৈনিকের দায়িত্ব পালন করবেন তাদের কলেজে, তাদের এলাকায়, তাদের পাড়ায়। এই জায়গাটা সামনে কঠিন লড়াই। এবার বিজেপি এসে গেল। বিজেপি মানে কি? বিজেপি বাড়লো কি করে? সিপিএম এর ভোট কমেছে, বিজেপি বেড়েছে। কংগ্রেসরা জিতিয়ে দিচ্ছে বিজেপিকে। এই বিজেপি ধর্মের নামে মানুষকে ভাগ করে দিচ্ছে। আমরা বলছি ধর্ম যার যার, উৎসব সবার, যার যেটা খেতে ইচ্ছে করবে খাবে, যার যেটা পড়তে ইচ্ছে করবে পড়বে। এই বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় আসছে সেখানে ফতোয়া দিচ্ছে এটা পড়া চলবে না, ওটা খাওয়া চলবে না, মাছ বিক্রি করা চলবে না, ডিম বিক্রি করা চলবে না, মাংস বিক্রি করা চলবে না। এই বিজেপিকে ভাবতে দিও না। এই বিজেপি সাপের থেকে ভয়ঙ্কর, আর এর পেছনে লুকিয়ে আছে সিপিএম। বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতি আদর্শ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ তৈরি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন, সেই জায়গায় আমাদের তোমাদের সবার অনেক কিছু করার আছে, সবার অনেক কিছু করার আছে। সামনে লোকসভা নির্বাচন, আমাদের অনেক শত্রু একসঙ্গে হাত মিলিয়ে আছে, হাতে হাত মিলিয়ে আছে। তাদেরকে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না। আর ছাত্র সমাজ দিচ্ছে না ভারতীয় জনতা পার্টির নির্বাচন। ছাত্র সমাজ দিচ্ছে না সিপিএম নির্বাচন। ছাত্র সমাজ দিচ্ছে না কংগ্রেস উচ্ছন্নে যাক। ছাত্র সমাজ দিচ্ছে না একটাই ডাক, দেশে একটা সরকার তৈরি করতে হবে যে সরকারের নিয়ন্ত্রণ থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। আজকে এই মঞ্চ থেকে বলতে চাই, আমাকে অনেক গতকাল আমি এখানে একটা বক্তৃতা করেছিলাম, তাতে আমার দু চারটে শব্দ ব্যবহার নিয়ে অনেকে অনেক কথা বলেছে। আমি আবার বলছি কথাগুলো ভালো করে শোনো। আমি বিজেপির পুরনো বিজেপিদের বলছি, আপনাদের সঙ্গে আমাদের নীতির লড়াই, এ লড়াই চলছে, চলবে। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসে থেকে সমস্ত রকম পদ, দায়িত্ব, ক্ষমতা নেওয়ার পর সিবিআই এর ভয়ে গ্রেফতারি করে বিজেপিতে যোগ দিয়েছেন, এই পাগলা কুকুরগুলোকে বিশ্বাস করবেন না। পাগলা কুকুর আপনার ঘরে উঠবে, আপনাকেও কামড়াবে। এ রাজ্য গণতান্ত্রিক রাজ্য, এ রাজ্য শান্তিপূর্ণ রাজ্য। আমি সকলের কাছে একটা কথা জানতে চাই, যারা দূর থেকে শুনতে পাচ্ছ একবার হাত তুলে দেখাও যে শুনতে পাচ্ছ। সকলকে বলছি একবার হাত তুলে দেখাও যে শুনতে পাচ্ছ। শুভেন্দু অধিকারী একটা চোর চিটিংবাজ দলবন্ধু মমতা ব্যানার্জিকে নাম ধরে ডাকছে, নাম ধরে ডাকছে, নাম ধরে ডাকছে। স্কাউন্ডেলটা নিজের মাকে যদি কেউ নাম ধরে থাকে তোমরা সহ্য করবে? জোরে সহ্য করবে? জোরে সহ্য করবে? আমি বাকি কাউকে বলছি না, সিপিএম না, কংগ্রেস না, বিজেপির আদি বিজেপিরা নয়, কিন্তু আমাদের মাকে যে, আমাদের নেত্রীকে যে নাম ধরে ডেকে গালাগালি করছে, ভোটের রেজাল্ট বেরোতে দাও, সন্ধ্যেবেলা ডিজে বাজাবো, ডিজে। আমরা নেতৃত্বকে অনুরোধ করব, রবীন্দ্রসঙ্গীত যথেষ্ট হয়েছে। এক তরফা আমাদের বিরুদ্ধে কুৎসা চলছে, এক তরফা গালাগালি
নেত্রীর নামের আগে বিশেষণ দিয়ে নাম ধরে ডাকবে। আমাদের গায়ে কি রক্ত নেই? আছে। সর্বত্র শান্তি থাকবে, শুধু যে বা যারা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে নাম ধরে রেখে গালাগালি করে ভোটটা এমন ভাবে করান সন্ধ্যে থেকে ডিজে বাজানো শুরু হবে। ডিজে চোট হবে না, মমতাদি বলে দিয়েছে। এই ধর্নায় মমতাদি জানিয়েছেন 21 লক্ষ মানুষকে কেন্দ্রীয় সরকার দেয়নি, সেটা রাজ্য সরকার দিয়ে দেবে। দুটো কথা বলতে পারি। এক, মমতাদি আপনার জন্য গোটা তৃণমূল পরিবার গর্বিত। মমতা ব্যানার্জির জন্য গোটা তৃণমূল পরিবার গর্বিত। আর একজনের কথা না বললে অসম্পূর্ণ থাকবে। অভিষেক ব্যানার্জি তোমাকে আমরা মিস করছি। অভিষেকের দিল্লিতে সংসদের অধিবেশন ছিল, তারপরে ওর চোখের একটা প্রবলেম, ওকে মাঝে মাঝেই ওর চোখের মনিটার অবস্থান সরে যায়, এমন ভাবে দুর্ঘটনা ঘটেছিল। আমি যতদূর জানি সেগুলো নিয়েও ব্যস্ত। কিন্তু এই আন্দোলনটা এই রেড রোড থেকে মমতা ব্যানার্জি শুরু করেছিলেন ধর্ণা দিয়ে, তারপর কাঁধে করে বই নিয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নবজোয়ার যাত্রা করেছে, তারপরে রাজভবনের সামনে ধর্ণা হয়েছে, দিল্লিতে ধর্ণা হয়েছে, দিল্লিতে অভিযান হয়েছে, তারপর আবার মমতাজি প্রধানমন্ত্রীর কাছে সকলকে নিয়ে গিয়েছেন। তো সুতরাং এই আন্দোলনটা মমতাজির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে, এ লড়াই আমরা জিতব। আমরা সিপিএম দেখেছি, কোথায় বিজেপি? কয়েকটা দলবন্ধু আর সিপিএম এর গুন্ডাগুলো বিজেপি হয়েছে। গদ্দার হটাও, ও কি দেশ বাঁচাবে? বাংলা। গদ্দার হটাও, গদ্দার হটাও। আমরা ভদ্রভাবে রাজনীতি করি, তৃণমূল ছাত্র পরিষদ ভদ্রভাবে রাজনীতি করে, কিন্তু এই সৌজন্যকে যেন কেউ দুর্বলতা বলে মনে না করে, কোনো অবস্থায় মনে না করে। আমরা মানুষের কাছে উন্নয়নগুলো নিয়ে যাব। কন্যাশ্রী থেকে সবুজ সাথী, ছাত্রদের বোঝাও, অল্প বয়স থেকে কত রকম স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন, বোঝাও মানুষকে, বোঝাও ছাত্রছাত্রীদের। শুধু রাজনীতির বক্তৃতা নয়, তার সঙ্গে স্কিম গুলো ছাত্রছাত্রীদের ধরে ধরে বোঝাও। যদি 100% মানুষ উপকার পেয়ে থাকেন, 100% ভোট চাই, 100% ভোট চাই। আর আমরা বড়দের সম্মান করব, বড়রা ছোটদের স্নেহ করবেন। ঐক্যবদ্ধ তৃণমূল পরিবার, এখানে শিল্পীরা আছেন, ছবি দারুণ লাগছে। যদি একটু বড় ক্যানভাস হতো তাহলে অনুরোধ করতাম, মা দুর্গার একটা স্কেচ আঁকো, যেখানে 10 হাতে দুর্গার নাম মমতা ব্যানার্জি আর তার সিংহের নাম অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ছাত্র যুব লড়ছে, লড়বে। মাথায় রেখো, চারপাশে যা ঘটছে, 2-4টে ভুল ত্রুটি হচ্ছে। এত বড় দল, এত বড় সরকার, দুটো ভুল হতে পারে, বা দুটো ভুল হতে পারে। সেই ভুল
সংশোধন তৃণমূল কংগ্রেস করছে। কোথাও হীনমন্যতায় ভুগবে না, কোথাও হীনমন্যতায় ভুগবে না। গর্ব করে বলবে মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক। কোন হীনমন্যতা নয়। দু একটা ইস্যু আছে, মিডিয়া আছে, মিডিয়া তো আমাদের হাতে নয়। দু একটা ইস্যু আছে, যারা আজকে ভুল ধরছে সেই সিপিএম, তারা ভুলের পার করে দিয়েছে। আছে কংগ্রেস, আছে বিজেপি, যারা অন্য রাজ্যগুলোকে তছনছ করে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই লড়াইটা দিচ্ছে। সবাই এক কাট্টা থাকো, এই লড়াই আমরা জিতবো। তোমার কলেজে, তোমার পাড়ায়, তোমার এলাকায় ছোট 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 করে এই ভাষা ছড়িয়ে দাও। আপকি বার 42-এর মধ্যে 40 পাস, 42 টার্গেট করে এগোতে হবে। মমতাদি জানিয়ে দিয়েছেন একলা লড়বে, মমতাদি জানিয়ে দিয়েছেন তৃণমূল একলা লড়বে। তিনি যা নির্দেশ দেবেন তাই হবে। তিনি একলাই 42 করে আমরা এমন একটা সরকার, দিল্লির বুকে এমন একটা বিকল্প সরকার তৈরি করব যে বাংলা থেকে তাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। যার লাগাম থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এই পলিটিক্সটা আমাদের এখন আগামী 9 মাস তাতে দাঁত চিপে লড়তে হবে। আজ এই পর্যন্ত থাক। এ লড়াই কঠিন লড়াই, এ লড়াই জিততে হবে। আমরা শান্তি চাই, আমরা গণতন্ত্র চাই, কিন্তু যে গদ্দার যে ভাষায় কথা বলছে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে। কেউ একটা, আমরা কাউকে মারবো না, একজনকে মারবো না, কিন্তু কেউ যদি এই গদ্দারের বাচ্চারা যদি একটা চড় মারে, ফাটিয়ে দুটো চড় দেবেন, তারপর আসবেন নেতাদের কাছে নালিশ করতে। আমরা পায়ে পা দিয়ে কোনো গন্ডগোলে যাব না, কিন্তু আমাদের উপর যদি কেউ দমন পীড়ন চালিয়ে যায়, ভাবে যে এটা তৃণমূল সহ্য করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ছাত্রদের উপর অনেক আশা আস্থা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে আসুন আগামী দিন সবাই মিলে আমরা সেইভাবে সেই পথে এগিয়ে যাই এবং তৃণমূল কংগ্রেসকে এক দুর্গে পরিণত করি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সবাই খুব ভালো থেকো। রক্ত গরম করে বক্তব্য। তবে আজকে জানি এই বক্তব্যের পর অনেকজন এখানে এভাবে আমাদেরকে ডায়লগ শেখাতে আসবে, শিক্ষাদান শেখাতে আসবে। আমরা শুধুমাত্র বলি, 2-4 দিন আগে মিডিয়ায় একজনের বড় বড় ভাষণ শুনেছিলাম, তিনি গোয়ার তলায় কিছু একটা দিয়ে বক্তব্য রেখেছিলেন। আজকে আমার মনে হচ্ছে তিনি সত্যিই গাধা, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে লাগতে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে লাগতে আছে। আমরা একটা পথনাটিকায় যাবো, তবে খুব দ্রুত আমরা মিটিংটাকে শেষ করবো। আমরা চেষ্টা করবো 6টা-6:15-র মধ্যে মিটিংটা আমরা শেষ করে দেবো। তখন যারা আছে সবাই থেকো। একটা আমি সঞ্জয়কে বলছি, একটা কবিতা লিখেছে, এত বক্তব্যের পর একটা সুন্দর কবিতা না হলে হয় না। কিন্তু দূরে যারা যারা আছো, একটা স্পেশাল প্রোগ্রাম আমাদের আছে, তাদেরকে বলছি মঞ্চের কাছে চলে আসো, নাহলে তোমরা মিস করবে। দূরে যারা যারা আছো তাদের সবাইকে বলছি, তোমরা মঞ্চের সামনে চলে আসো। এরপর এমন একটা পারফরমেন্স আছে, সেটা না দেখলে তোমরা মিস করবে। আমাদের আর্টিস্টরা দুই দিকে আমাদের মেন সম্বল, লড়াইয়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসছেন, সেই সংগ্রাম চলছে। আমি পিছনটা একটু খালি করে দিতে অনুরোধ করবো, কারণ নাটক এখানে হবে। সাইডে যারা যাবে একটু খালি করে দাও, একটু খালি করে দিতে হবে। সামনেরটা একটু খালি করে দিতে হবে। তার মধ্যে আমি সঞ্জয়কে অনুরোধ করছি তার কবিতা আবৃত্তির জন্য। অরূপ বিশ্বাস এসছেন, আমি তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। শশী বাজা এসছেন,
জোলা সেন এসছে, শোভনদেব চট্টোপাধ্যায় এসছে। আমি সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আপনাদের উপস্থিতি আমাদের অনেকটা মনোবল বাড়িয়েছে এবং বুদ্ধি সম্পন্ন আপামর ছাত্র সমাজ, তাদেরকে আমার কুর্নিশ সেলাম এই কারণে যে তারা আজকে এই আন্দোলনে সামিল হয়ে প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বলেছিলেন যে তার পরবর্তী জেনারেশন রেডি আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরবর্তী জেনারেশন কি রেডি তো আমরা? সজনে বলতে রেডি তো আমরা? রেডি তো আমরা? আমি এই মঞ্চে বক্তব্য রেখে বেশি সময় নষ্ট করবো না, শুধু দু একটা কথা বলবো। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা, আজকে আমরা যারা এই অনুষ্ঠানে এসেছি বা যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি তাদের মধ্যে অনেক ছাত্র নাই, যারা ছাত্র নেতৃত্বে রয়েছে তারা অনেকে কিংবা যারা সুদূর প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে আজকে ময়দানের বুকে এসেছেন তারা অনেকেই হয়তো একবেলা না খেয়ে এসেছেন, আধ পেটা এসেছেন। ভাবুন তো, 100 দিনের সেই শ্রমিক মা, 100 দিনের সেই শ্রমিক বাবা, 100 দিনের কাজ করা সেই শ্রমিক ভাই কিংবা দিদি কিংবা বোন, তারা কত দিনের পর দিন না খেয়েছে। আপনাদের মন কাঁদছে না? আমার মন কাঁদছে, সাধারণ বাংলার নাগরিক হিসেবে আমার মন কাঁদছে। আমি মনে করি সাধারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই সাধারণ বাংলার মায়েরা বাবারা শত শত আশীর্বাদ দিচ্ছে। আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে আগামী দিনের সেই ছোট ছোট ভাই বোনরা সেই আশীর্বাদ গ্রহণ করে আগামী দিন আমরা বিক্ষোভে বিপ্লবে থেকে কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দেব সিবিআই করে বাংলার মানুষকে আটকে রাখা যাবে না। বাংলার মানুষ দিদির পাশে ছিল, আছে, বাংলার মানুষ দিদির পাশে থাকবে। আমি একটি স্লোগান তুলেছিলাম, আজকেও এই মঞ্চে আমি একটি অন্য স্লোগান তুলতে চাই। হয়তো অনেক দুঃখের অধিকারী হতে হচ্ছে এই সময় দাঁড়িয়ে 100 দিনের শ্রমিক মা ভাই বোনদের কিংবা পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হওয়ার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই দুঃখ পাবেন না। আরে দুঃখ हमें क्या ही करेगा, दुख हमें क्या ही करेगा, हम दुख को तोड़ेंगे। दुख हमें क्या ही करेगा, हम दुख को तोड़ेंगे। बस अपनी इन दोनों आंखों को ममता दीदी और अभिषेक के सपनों के साथ जोड़ेंगे। बस अपनी इन दोनों आंखों को ममता दीदी और अभिषेक के सपनों के साथ जोड़ेंगे। नमस्कार, जय हिंद, जय बांग्ला। দেবাংশু বলতে আমাদের স্টার বক্সটা শেষে, কিন্তু তার আগে অত্যন্ত সংক্ষেপে ঋতুপর্ণাকে বলতে বলছি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট বীরভূমের মেয়ে, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ঋতুপর্ণা সেন। জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! আমার মঞ্চে উপস্থিত প্রত্যেক শীর্ষ নেতৃত্বকে প্রণাম জানাই। আমাদের এখানে এই ধর্ণা মঞ্চে যে সমস্ত জেলা থেকে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের শ্রমিকেরা এখানে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। সর্বোপরি যার ডাকে, যার জন্যে আজকের এই ধর্ণা, সেই মা, সেই দেশের নেত্রী, সেই জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। আমাদের ছাত্র যুব নয়নের মণি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ তারাই আমাদের বুকে সাহস জুগিয়েছেন। মৃত্যুরা যার যোগ্য ঘোড়ার রাস কঠোর হাতে ধরার এবং বড় দায়িত্ব দিয়েছেন ভালোবাসার, আশার ভবিষ্যৎ গড়ার, স্বপ্নের ভারতবর্ষ। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আজকে ভারতবর্ষকে কেন্দ্রের বিজেপি সরকার ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে খণ্ড বিখণ্ড করেছে। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেই ভারতবর্ষের সেই রাজ্যগুলিতে দেখতে পাচ্ছি নারীদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দলিতদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে।
স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, জয় জোহারের মতো মানব দরদি প্রকল্প। আর অন্যদিকে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছে ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো ভবিষ্যৎ গড়ার প্রকল্প। আর বাংলার এই উন্নয়নকে স্তব্ধ করতে কেন্দ্রের ওই দাবি সরকার আটকে দিচ্ছে আমাদের বাংলার হকের টাকা, আটকে দিচ্ছে আমাদের 100 দিনের কাজের টাকা, আটকে দিচ্ছে আমাদের আবাস যোজনার টাকা। তাই একটাই কথা বলবো, যে বিজেপি ধর্মের নামে সারা ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করছে, তার উদ্দেশ্যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বার্তা রয়েছে, না জিয়া ধর্মকে নামবে, না বড় ধর্মকে নামবে, না জিয়া ধর্মকে নামবে, না বড় ধর্মকে নামবে। इंसानियत ही है धर्म वतन का, तो जियो तो फिर वतन के नाम पे, तो जियो तो फिर वतन के नाम पे। আর আমরা তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা তার এই আদর্শকে পাথর করে চলবো, কারণ আমাদের দলের শিক্ষা এই হৃদয়ের চেয়ে বড় বড় মন্দির কাবা নাই, বড় বড় মন্দির কাবা নাই। তাই আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, শুধু একটাই কথা বলবো, আমাদের যে আন্দোলন, যে লড়াই মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করে চলেছেন, সেই আন্দোলন, সেই লড়াই তীব্রতর থেকে তীব্রতর হবে, আরো শক্তিশালী হবে। এবং মনে রাখবেন, আমরা কারোর কাছে মাথা নত করব না, মাথা নত করব না। আর ওই বিজেপি সরকারকে বলে দেবেন, বাংলার মানুষকে কম ভেবো না, কারণ বাংলার মানুষ ফ্লাওয়ার नहीं, ये फ्लावर नहीं, फायर है, वो फायर है। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, লড়াই থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। অতি সংক্ষেপে আরেক দায়িত্বে কুমার আক্তার। সালাম, নমস্কার। আমি ধন্যবাদ জানাই আমার আবু সভাপতি আমার বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য, এবং অনেক টিমের নেতৃত্ব আছে, বিভিন্ন জেলা থেকে অনেকেই এসছে আজকে, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন এবং যে ধর্ণা আসছে চতুর্থ দিন, সেই তার সমর্থনে তোমরা এখানে উপস্থিত হয়েছ। এবং একটাই কথা বলবো, আমি প্রথমেই নতমস্তকে প্রণাম জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সকলে অনেকেই বক্তব্য রেখেছে, তাই আমি বক্তব্য রাখার জন্য গান করবো, গানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের প্রতি আমার কি ভাবনা চিন্তা সেটাই প্রকাশ করবো। এই গানটা তোমাদের অনেকেই ছিল, সেই গানটাই করছি। দেশটা তোমার বাপের গাদি, করছো ছলা কলা, কিছু বললেই ধৈর্য চেপে জনগণের গলা। দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, কিছু বললেই ধৈর্য চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছা নাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। 2014 সাল থেকে শুনেছি একজন দেশের চৌকিদার, সে তো মানুষের গরিব থেকে সকলের ঘর থেকে চুরি করে বেড়াচ্ছে। দেখুন, আজকে আমরা কেউ সুবিধা পেয়েছি কেন্দ্র সরকার থেকে, বলুন, বাংলাকে তো কথায় কথায় বঞ্চিত করছে। তাই তার জন্য চুরি করে পালাতে কোথায়, দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায়। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছা নাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। কারণ আমাদের সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা, জয় তৃণমূল, জয় তৃণমূল ছাত্র পরিষদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।
ধন্যবাদ রুমানাকে। এবার অতি সংক্ষেপে রুমানা এখন গৌরবকে বলছি ও কবিতা বলার জন্য। প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে এই মঞ্চে এত সুন্দর বক্তা সত্ত্বেও আমাদের বক্তব্য দেওয়ার জন্য। মঞ্চে উপস্থিত আছে আমাদের রাজ্যের বিশিষ্ট নেতৃত্ব, আমাদের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন পদাধিকারী, এবং অবশ্যই ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নতমস্তকে প্রণাম জানাই বাংলার জনগণ মন অধিনায়িকা, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমার বক্তব্য দেওয়ার এখানে বিশেষ অবকাশ নেই, আর কিছুক্ষণের মধ্যেই এই ধর্ণা মঞ্চ সমাপ্ত হবে। শুধু বলতে চাই, দেখেছেন আমাদের এই ধর্ণা মঞ্চের প্রথম দিনে দিদি যেভাবে বলেছেন যে 100 দিনের বকেয়া টাকা তিনি 21শে ফেব্রুয়ারির মধ্যে ফেরত দিয়ে দেবেন। তাই আমি বলি যে তৃণমূল মানে সবুজ সৃজনে রাস্তা নিকাশি আলো, তৃণমূল মানে আমি ভালো আছি, তুমিও থাকবে ভালো। আর ওই সিপিএমরা বলতো ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা ভাত। ওরা সকালবেলা কৌটনে যেত, রাতে করতো ফিস, ওরাই আবার চেঁচিয়ে বলতো আমরা কমিউনিস্ট। আর তারাই আজকে রাম সাজে জয় শ্রীরাম বলছে আর পেট্রোলের দাম বাড়ছে। ওরা জয় শ্রীরাম বলছে, ডিজেলের দাম বাড়ছে। ওরা জয় শ্রীরাম বলছে, আজকে গ্যাসের দাম বাড়ছে। আজকে আমরা দেখবেন মা দুর্গাকে চাক্ষুষ দেখি এই রেড রোডের কার্নিভালের মাধ্যমে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মা দুর্গার যে উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাকে বিশ্বের দরবারে সমাদৃত করেছেন। আমার দুর্গা, আমার মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পকে বিশ্বের দরবারে সমাদৃত করেছেন। আমার দুর্গা স্বাস্থ্যসাথী প্রকল্পকে বিশ্বের দরবারে সমাদৃত করেছেন। আমি দেখিনি আমার নিজের আজকে মৃত্তিকার মূর্তির যে মা দুর্গা, তাকে আমরা খুব দেখিনি। আমি গল্প শুনেছি সিস্টার নিবেদিতার, যিনি কিনা নিজের জীবন বিপন্ন করে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছিল। আমি দেখেছি খুব ছোটবেলায় মাদার টেরিসাকে, আর এখন দেখি দীঘা থেকে দার্জিলিং, কোচবিহার থেকে কাটি ছুটে চলেছেন 63 টাকা প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলে শেষ করি, আমার দুর্গা একাই মেটায় হামলা শোনের খিদে, আমার দুর্গা একাই করেছে মাওবাদীদের শিখে। আমার দুর্গা সবুজ সাথী বাংলার গ্রাম পাড়ায়, আমার দুর্গা যেখানে বিপদ সেখানেই হাত বাড়ায়। আমার দুর্গা কন্যাশ্রী রুখে কন্যার বিয়ে, আমার দুর্গা রোগ সারিয়েছে ফ্রিতে ওষুধ দিয়ে। আমার দুর্গা সহজ সরল তোমাদের হাসি পায়, আমার দুর্গা নেদারল্যান্ডে ফার্স্ট প্রাইজ নিতে যায়। আমার দুর্গা আজরার বলে, আমার দুর্গা রক্ত লুকিয়েছিলেন কোথায় তখন হাজার মোদির ভক্ত। আমার দুর্গা যখন লড়ছে রোজ মৃত্যুর সাথে, বামেরা তখন মানুষ পড়িয়ে মুন্ডুর মালা গাঁথে। আমার দুর্গা টিকা কলকাতা সুন্দর করে তোলে, আমার দুর্গা যুব ভারতীর বিশ্বকাপের কোলে। আমার দুর্গা জ্যান্ত আগুন, আমার দুর্গা নারী, আমরা তৃণমূল ছাত্র পরিষদ কামড় দিতেও পারি। আমার দুর্গা বারণ করেছে বদলানি না, তাই জয়ধ্বনি গগনে বাতাসে আগামী 2024-এ শুধু মমতা ব্যানার্জি তোমাকেই চাই, তোমাকেই চাই, তোমাকেই চাই। আমাদের বলে দেবেন যে মারবে যত পারবো তত দেব আলো রক্ত। আমরা সবাই মমতা ব্যানার্জির ভক্ত। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ভারতের জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। অত্যন্ত ধন্যবাদ গৌরবকে। গান, তারপর কবিতা, তারপর দেবাংশু নিশ্চিতভাবে আছে। কিন্তু তার আগে আরেক শেষ বক্তা দেবাংশুর আগে করিডোর মজুমদার আছে, ভাইস প্রেসিডেন্ট, অতি সংক্ষেপে তারপর দেবাংশু এবং আমাদের প্রোগ্রাম শেষ। আমি রবীন্দ্র ভারতীকে বলবো বাপ্পাদাকে তার টিম নিয়ে আসছে জনগণের মধ্যে দিয়ে দেবাংশু।
ধন্যবাদ রাজ্যের সভাপতি এবং দলের মুখপাত্র শ্রীরামপুর ভট্টাচার্যকে, মঞ্চে উপস্থিত একাধিক নেতৃত্ব, রাজ্যের মাননীয় মন্ত্রীগণ, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতিবৃন্দ, আমার রাজ্য কমিটি, জেলা সভাপতি, সহকর্মীবৃন্দ সহ সবাই। আমি শুধু দুটো লাইন বলি। এক হচ্ছে আমাদেরকে সবার জানা উচিত যে 100 দিনের কাজের যে টাকা আমরা যখন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গেছিলাম, তৃণমূল ছাত্র পরিষদ আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। আপনারা জেনে রাখবেন, প্রত্যেকে যারা কাজ করেছে তাদের জব কার্ডের সঙ্গে আধার কার্ড রেজিস্টার করা আছে। মানে যারা কাজ করেছে, তারা জেনুইন কাজ করেছে, তাদের রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে আছে। তাহলে ইউটিলাইজেশন রিপোর্টের কথা কি হলো? কি হলো? আমরা দেখলাম এখনকার ইউটিলাইজেশন রিপোর্ট নয়, যবে লাল মাটিতে লাল বাংলায় লাল পতাকা উঠতো, সিপিএম এর সরকার ছিল। এই চোর সিপিএম ইউটিলাইজেশন দেয়নি, তাই জন্য আমরা টাকা পাচ্ছি না, আমাদের গরিব মানুষরা টাকা পাচ্ছে না। আমি শিক্ষা ক্ষেত্রে এখানে তৃণমূল ছাত্র পরিষদ তারা লড়াই করছে, তাদের কাছে অনেক তথ্য, আপনারাও তথ্য নিয়ে দেখবেন। আমি শুধু একটা কথা বলছি, এখানে বিজেপির চামচাগিরি করে আর মেঠো কথায় কথা বলে পশ্চিম বর্ধমান থেকে সিপিএম এর এক বড় নেত্রী হয়েছে। তিনি নিজেকে হাফ মমতা ব্যানার্জি মনে করেছে। সেই নেত্রী চাকরি চুরি নিয়ে কথা বলে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় বড় কথা বলে। আমরা ছাত্র পরিষদ, আমি একদম শেষে বলবো, জননেত্রী যদি আমাদের বলে কাল থেকে আবার ধর্নায় বসতে, রেড রোডে না হয় যদি পাশের পাড়ায় বসতে, আমরা তৃণমূল ছাত্র পরিষদ ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে, জেলায় জেলায় আবার কাল থেকে ধর্নায় বসতে তৈরি আছি। এটা জননেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা জানিয়ে চাই। সবাই ভালো থাকবেন। এই লড়াইয়ের ময়দানে আবার কোনো না কোনো সময়, কখনো না কখনো আবার একসাথে স্লোগানে কাঁধে কাঁধ মিলিয়ে দেখা হবে। ধন্যবাদ। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের শেষ বক্তা, আমরা শেষ বক্তা হিসেবে আমি দেবাংশুকে রেখে দিচ্ছি। আমাদের দুটো ছবিও রেডি হয়ে গেছে, আমাদের নেতৃত্বরা আছেন, তাদের হাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আঁকা আজকে প্রতিবাদের মঞ্চে ছবি তুলে দেবো এবং তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা আঁকা ছবি আমরা তুলে দেবো নেতৃত্বদের হাতে। আমরা দেবাংশু শেষ বক্তা, আমি দেবাংশুকে তার মূল্যবান বক্তব্য অনুরোধ করছি। আমি সকল নেতৃত্বদের অনুরোধ করছি, শশী বাজার, চন্দ্রিমাদি, অরুণদা, দেবাদা, বাবু বক্সি, জয়প্রকাশ মজুমদার, শোভনদেব চ্যাটার্জি সহ নেতৃত্বরা যারা আছেন তারা যদি একটা মঞ্চে আসেন, আমরা অনুষ্ঠানটা শেষ করবো। নির্মল ঘোষ সহ ভাই দেবাংশু শেষ বক্তা। সবাই একটু কাছাকাছি চলে আসো, যারা যেখানে আছো সবাইকে অনুরোধ করছি একটু কাছাকাছি চলে আসো। যারা এখানে বসে রয়েছো প্রত্যেককে অনুরোধ করছি একটু উঠে কাছাকাছি চলে আসো, সবাই একটু উঠে কাছাকাছি চলে আসো। যারা আছো উঠে সবাই একটু কাছাকাছি চলে আসো, কাছাকাছি সবাই চলে আসো, একটু কাছাকাছি চলে আসো। সবাই যারা আছো সবাইকে অনুরোধ করছি, মাথায় যে প্রান্তে আছো সবাই কাছাকাছি চলে আসো, আমরা অনুষ্ঠানটা শেষ করবো। বক্তব্য রাখছে দেবাংশু। নমস্কার। অনেকক্ষণ ধরে প্রোগ্রাম চলছে, প্রায় সকাল 10টা থেকে। বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই। প্রত্যেকেই আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ ধরে আজকে এই ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই এবং খুব ক্ষুদ্র আকারে শুধু দুটো কথা বলে শেষ করি। আমাদের আগের বক্তারা প্রত্যেকে স্পষ্ট করে মোটামুটি কি বিষয় আমাদের ধর্ণা, আমরা কেন এই ধর্ণা দিচ্ছি সেগুলি স্পষ্ট করে বলেছে। আমি শুধু আপনাদের বলি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 2 তারিখ থেকে শুরু করেছিলেন, তারপরে আজকে 5 তারিখে ধর্ণা এসে পৌঁছলো। প্রথম 2 দিন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে যুব কংগ্রেস, তারপরে তৃণমূল ছাত্র পরিষদ, আইটিসি এর সকল কর্মীরা প্রত্যেকে মিলিতভাবে যে আজকের অনুষ্ঠানটা করলেন এবং আগামী আরো কয়েকদিন যাবত চলবে, তার মূলে কিন্তু একটা সহজ কথা,
আমার অধিকারের পয়সাটা আমি পাচ্ছি না। আমার অধিকারের পয়সা মানে কি? আপনার পকেটের পয়সা আপনার বন্ধু নিয়ে চলে গেছে, এখন বলতে পয়সা দেবো না। নরেন্দ্র মোদী হচ্ছেন সেই ব্যক্তি যিনি আপনার থেকে পয়সা নিয়েছেন, নিয়ে এখন যখন আপনার বাড়িতে সেটার প্রয়োজন উনি বলছেন আমি পয়সা দেবো না, যা ফ্রিজ করে দেবে। আপনার বন্ধু যদি এরকম করতো আপনি গিয়ে ঝগড়া করতেন, কিন্তু উনি তো প্রধানমন্ত্রী, বাড়ির বাইরে সিকিউরিটি, ওনার সাথে কি করে ঝগড়া করা যায়? সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্নায় বসতে হয়েছে। এই যে আপনারা প্রত্যেকে শ্যাম্পু কেনেন, সাবান কেনেন, মাজন কেনেন, মোবাইল কিনেছেন, মশলা কেনেন, ফোন রিচার্জ করেন, যা খরচা করেন, আপনারা রাজ্য সরকারকেও ট্যাক্স দেন, কেন্দ্রের সরকারকেও ট্যাক্স দেন। আপনি 1 টাকার শ্যাম্পুর পাতা কিনলে ওখান থেকে রাজ্য কেন্দ্র দুজনকে ট্যাক্স দিচ্ছেন। জিএসটি হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় সরকার গোটা টাকাটা নিয়ে চলে যায়। নিয়ম কি? আপনি 1 টাকা ধরুন ট্যাক্স দিলেন, 50 পয়সা কেন্দ্রের, 50 পয়সা রাজ্য। নিয়ম কি? ওই রাজ্যের 50 পয়সা রাজ্যের কাছে থাকবে, কেন্দ্রের 50 পয়সা কেন্দ্রের কাছে। এবার ধরুন নরেন্দ্র মোদী 1 টাকাটাই নিয়ে চলে গেল, যে 50 পয়সা আমাকে দেওয়ার কথা সেই 50 পয়সা যখন চাইতে যাচ্ছি বলতে দেবো না, আপনি কি করবেন? এরা এই কাণ্ড কারখানাটা এই কারণেই করছে, কারণ বাংলাকে এমনি ওরা পাচ্ছে না। আপনার সাথে ধরুন একজন বন্ধুর পাঞ্জা লড়াই হচ্ছে, সেই পাঞ্জা লড়াই করতে গিয়ে আপনি খুব স্বাস্থ্যকর মানুষ, আপনার সেই বন্ধুটা থাকে, সে পাঞ্জা লড়তে পারবে না, আপনাকে হারাতে পারবে না, তখন সে কি করবে? যখন পাঞ্জা লড়তে পারবে না, আপনি দুপুরে যে খাবারটা খাচ্ছেন তাতে লুকিয়ে বিষ মেশাবে। কেন? কারণ শক্তি দিয়ে তার আপনাকে হারানোর ক্ষমতা নেই, তাই লুকিয়ে বিষ মেশাচ্ছে। নরেন্দ্র মোদী 5 ফুট 2 ইঞ্চির মেয়েটার সাথে লড়াই করে পারছে না, ভোটে হারাতে পারছে না, হেলিকপ্টার এনে পারছে না, ইডি এনে পারছে না, সিবিআই এনে পারছে না, দল ভাঙিয়েও পারছে না, আর অনেক অস্ত্র শস্ত্র ব্যবহার করেও পারছে না। তো কি করো? ওই লুকিয়ে খাবারে বিষ মিশিয়ে দেওয়ার মতো। কি? পেটের ভাতটাই আটকে দাও। পেটের ভাত আটকে দাও মানে কি? এই মানুষগুলো কাজ করেছে, প্রত্যেকে প্রাপ্য টাকা। আপনি কোথাও কাজ করে যদি পয়সা না পান আপনার কেমন লাগবে? সেই মানুষগুলো কাজ করেছে, তারপরে মোদী বলছে পয়সা দেবো না। কেন বলছে? বলে বাংলায় 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। আপনাদের জানা উচিত দুর্নীতি মানে কি। বলছে ভুয়ো জব কার্ড, মানে যে কার্ড দেখি 100 দিনের কাজ হয় সেই কার্ড নাকি বাংলায় ভুয়ো, তাই বাংলায় টাকা দেবে। ঠিক বলেছে, বাংলায় ভুয়ো জব কার্ড বেরিয়েছে, এই কথাটা ঠিক। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? এই যে ভুয়ো জব কার্ড, সব রাজ্যে ভুয়ো জব কার্ড বেরিয়েছে। এখন নরেন্দ্র মোদী একদিন একটা তালিকা ধরালেন কোন রাজ্যে কত ভুয়ো জব কার্ড। আমার 3 ইডিয়টস সিনেমাটা মনে পড়ে গেল। রাজু ওর যে বন্ধুরা, তারা যখন রেজাল্ট দেখতে গেছিল, তারা খুঁজছিল তাদের বন্ধুর র্যাঙ্কশন নাম্বার কোথা থেকে আসবে। তারা নিচ থেকে দেখা শুরু করেছিল, মনে আছে? কেন নিচ থেকে দেখা শুরু করেছিল? তারা নিশ্চিত ছিল যে ও তো একটা লাস্টের দিকেই থাকবে। তো ওপর দিকে দেখে মাথা ঘুরে গেছিল। যে তখন একটা কথা বলেছিল যে নিজে ফেল করেছি কষ্ট হয়নি, তার চেয়েও বেশি কষ্ট বন্ধু ফার্স্ট হয়ে গেছে। মনে আছে সিনটা? এরকম নরেন্দ্র মোদী একটা তালিকা ধরালো কোন রাজ্যে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড, কত র্যাঙ্কিং, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়। তো আমি তো গিয়েই আগে আমি উল্টো র্যাঞ্চোর বন্ধুদের মতো ওরা নিচ থেকে শুরু করেছিল, আমি ওপর থেকে। কারণ আমি জানি নরেন্দ্র মোদী বাংলার টাকাটা আটকেছেন মানে নিশ্চয়ই ভুয়ো জব কার্ডে বাংলা 1 নম্বর। সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড বাংলা থেকে বেরিয়েছে, তাই বাংলার টাকা আটকেছে। আমি তো লিস্টটা শুরু থেকে দেখা শুরু করলাম, আমি অবাক। র্যাঞ্চোর বন্ধুরা তো বড় মতো অবাক হয়নি। আমি তাকিয়ে দেখি ওই তালিকায় 1 নম্বরে যোগী বাবার উত্তরপ্রদেশ। অবাক। তারপরে আমি খোঁজ নিলাম উত্তরপ্রদেশেরও কি মোদীজি টাকা আটকে দিয়েছেন। খোঁজ নিয়ে দেখলাম না, উত্তরপ্রদেশ টাকা পাচ্ছে। 2 নম্বরে গেলাম, আরো অবাক হয়ে গেলাম, দেখলাম বিহার। নরেন্দ্র মোদীজি টাকা আটকেছেন না? আটকাননি, টাকা পাচ্ছে। এবার ওপরের দিকে যখন পশ্চিমবঙ্গ দেখতে গেলাম, আমি নিচের দিক থেকে দেখা শুরু করলাম। দেখি নিচের দিক থেকে 3-4 নম্বরে পশ্চিমবঙ্গ। দেশের সবচেয়ে বড় 5টা রাজ্য যাদের সবচেয়ে কম ভুয়ো জব কার্ড বেরিয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ র্যাঙ্ক হচ্ছে 1 থেকে 5-এ। কিন্তু তারপরে যখন আমি খোঁজ নিলাম তাহলে বাংলার টাকাটা কি চালু করে দিয়েছে, শুনলাম না, আটকে রেখে দিয়েছে। তার মানে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশ টাকা পাচ্ছে, সবচেয়ে কম ভুয়ো জব কার্ড বাংলা টাকা বন্ধ। এটা কেন?
ওই বন্ধুর গল্প, পাঞ্জায় হারাতে পারেনি, ভাতে বিষ মিশিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুচুটে বন্ধুটার মতো যে এইরকম ভাবে বাংলার পেটের ভাতটা মারছে। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা করছে, তার স্বার্থ নেই কিছু। 100 দিনের কাজের জন্য যদি টাকা না পায়, দিদির কাজ করা কি হবে? মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাবে? রাজ্যে তৃণমূলের সরকার পড়ে যাবে? না তৃণমূলের এলাকায় কমে যাবে? কিচ্ছু হবে না। তারপর দিদি আন্দোলনটা কেন করছে জানেন? দিদি আন্দোলনটা করছে এই সাধারণ মানুষগুলো তারা যেন টাকাটা পায়, তারা যেন টাকাটা পেতে পারে। কিন্তু এই লড়াইতে সবচেয়ে অদ্ভুত ভাবে দেখছি, অদ্ভুত রোল প্লে করছে সিপিএম। সিপিএম এমন একটা পার্টি, স্যান্ডো গেঞ্জির বুক পকেট। স্যান্ডো গেঞ্জির বুক পকেট মানে বুঝছেন? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। মোদিজির নাম বেশি মিলে একটু আটকে যায়। এই সিপিএম পার্টি উস্কানি দিচ্ছে বিজেপিকে, আরো বেশি করে টাকা আটকা, আরো বেশি করে টাকা আটকা। কেন? সিপিএম এখন নিজের লড়াই করার ক্ষমতা নেই, বিজেপিকে উস্কানি দিচ্ছে। এখন সিপিএম পার্টির অবস্থা কি পশ্চিমবঙ্গে? দেখবেন আপনাদের অনেকের বাড়িতে পুরনো সোফা থাকে, ফেটে স্প্রিং বেরিয়ে গেছে, দেখেছেন? সিপিএম পার্টি হচ্ছে ফেটে স্প্রিং বেরিয়ে গেছে সোফার, তাও বাড়িতে রাখা রয়েছে যে দাদু ব্যবহার করতো, নস্টালজিয়া। সিপিএম পার্টি হচ্ছে এখন বাংলার পলিটিক্সে নস্টালজিয়া, দাদু ব্যবহার করতে পারে, বাড়িতে আছে, কিন্তু স্প্রিং ফেটে বেরিয়ে এসছে, কেউ সেই সোফা ব্যবহার করতে পারে না। এখন সেই সিপিএম যাদের এই পরিস্থিতি, তারা এখন মিলেছে বিজেপির সঙ্গে। মিলে কি বলছে? টাকা দাও, টাকা আটকে বেশ করেছে। অদ্ভুত ব্যাপার কি জানেন? সিপিএম এর একটা রাজ্য আছে কেরালা, ওই কেরালাতেও বহু প্রকল্পে টাকা বন্ধ করেছে মোদী। তখন সিপিএম চিৎকার করছে কেরালার টাকা ফেরত দাও, বিজেপি বলছে কেরালায় দুর্নীতি তাই টাকা বন্ধ, তখন সিপিএম চিৎকার করছে। কিন্তু বাংলার ক্ষেত্রে ওদের মুখে একটাও কথা নেই। কেন এই পরিস্থিতি? এখন এগুলো নিয়ে আন্দোলন হবে, এটা তো মোদী জানতেন, দিদি আন্দোলন করে জেনে না পায়। কি করে চোখ ঘোরানো যায়? মোদীজি সব ঠিক করলো, কোনো উপায় নেই, আটকানো যাবে না। একটাই অপশন বাকি থাকে, হিন্দু মুসলমানে ভাগ করো, বিভেদ করো। কি বললো? আমরা রাম মন্দির করেছি, हमने रामलाला को लाया है, इसलिए हमको ভোট दो। আচ্ছা আমার একটা কথা বলুন তো, আমার আবার আমির খানের কথা বলতে ইচ্ছা হচ্ছে। আমির খানের 3 ইডিয়টস বলে আবার আমির খানের পিকে ওই ছোট ছোট মূর্তিগুলো যখন আমির খান কিনতে গেছিল, লোকটাকে জিজ্ঞাসা করলো যে মূর্তির কারিগর, যে মূর্তিগুলো দেবে নাকি, কত দাম, জিজ্ঞাসা করলো কে বানিয়েছে? মূর্তির কারিগর বললো আমি বানিয়েছি। তখন আমির খান একটা সুন্দর প্রশ্ন করেছিল, বললো ভগবান তোমায় বানিয়েছে না তুমি ভগবানকে বানিয়েছো? লোকটা উত্তর দিতে পারেনি। নরেন্দ্র মোদী আপনার এত উদ্ধত, আপনি বলছেন আমি রামলালাকে ঘরে এনেছি, আপনার এত বড় অকাজ, আপনি রামকে ঘরে আনবেন, আপনি ঘরে না আনলে রাম তার ঘরে ঢুকতে পারতো না? রামের তার ঘরে জায়গা ছিল না? রাম তার ঘরে আসলে কেন দরকার? রামের রাজনীতির দরকার একটা সহজ কারণে, এই সামনে একটা সিগন্যাল আর এইদিকে একটা সিগন্যাল। সিগন্যালে কখনো বাসে অটোতে দাঁড়িয়েছেন? দুরকম ভিখারি আছে। একরকম ভিখারি দেখবেন যাদের হাত পা অচল, যারা বিকলাঙ্গ, বিশেষভাবে সক্ষম, কারোর হাত ঠিক নেই, কেউ কথা বলতে পারে না, তারা এসে ভিক্ষা চান একরকম। আরেক রকম আছে, তারাও ভিক্ষা চান। কিন্তু প্রথম প্রকার মানুষজন যখন ভিক্ষা চান, আমি আপনি অনেকেই কিন্তু ভিক্ষা দিই। কেন ভিক্ষা দিই? কি ভেবে? আমরা কেন সহযোগিতার হাত বাড়িয়ে দিই? এইটা ভেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই যে মানুষগুলো খেতে খেতে পারবে না, তাই এদের পাশে দাঁড়ানোটা প্রয়োজন। কিন্তু আরেক প্রকারের ভিখিরি আছে, এদের হাত পা সচল, হাঁটতে পারে, চলতে পারে, কিন্তু তারপরেও যখন ভিক্ষা চায় কি বলে জানেন? রাম কে নাম পে 2 পয়সা দে দে বাবা, আল্লাহ কে নাম পে 2 পয়সা দে দে বাবা। এটা কেন চাই? তার একটাই কারণ, কারণ এরা জানে আমি আমার বডি দেখিয়ে ভিক্ষা চাইতে পারবো না, তাই কাকে দেখিয়ে ভিক্ষা দাও? আল্লাহর নাম করে, ঈশ্বরের নাম করে ভিক্ষা দাও। এই ভারতীয় জনতা পার্টিও জানে আমি যদি মানুষকে গিয়ে বলি যে গ্যাসের দাম আমি কমাতে পেরেছি কি পারিনি, মানুষ শুনবে না। তেলের দাম নিয়ে বললে শুনবে না, বেকারত্বের কথা 15 লাখের কথা বললে শুনবে না। তাই মোদিজিরও কাছে একটাই অপশন, রামকে নাম পে ভোট দে দে বাবা, রামকে নাম পে তো ভোট দে দে। আমাদের কাছে হাত পেতে এখন সেই বিক্রির মতো নরেন্দ্র মোদী বলছে রামের নামে পরের ভোটটা দিয়ে দাও। এখন আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, কাজের নামে ভোট দেবেন না ধর্মের নামে। ধর্মের নামে ভোট দিন, অসুবিধা নেই,
ধর্মের নামে যদি ছাত্র সমাজ, আমাদের দায়িত্ব সবচেয়ে বড়, ধর্মের নামে যারা রাজনীতি করতে চাইছে তাদের বিরুদ্ধে সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে একের পর এক মানুষ উঠে দাঁড়িয়েছিলেন, সেদিনকে তাদের একাংশ গালাগাল করত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছে বিজেপি। কিন্তু ইতিহাস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখবে। নরেন্দ্র মোদীর নাম আজকে আপনি আমি ইতিহাসের খাতায় যেভাবে হিটলারের নাম পড়ি, মির্জাফরদের নাম পড়ি, সেরকমই ঋণাত্মক ভাবে কিন্তু নরেন্দ্র মোদীর নাম ভবিষ্যতের আমাদের প্রজন্ম পড়বে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পড়বে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পড়বে মাতঙ্গিনী হাজরার মতো করে। এটা মাথায় রাখবেন, আজকের দিনে না হলেও আজ থেকে 50 বছর পর, 100 বছর পর। কারণ এই বাংলাটা মমতা বন্দ্যোপাধ্যায় বদলেছেন। আপনার বাঁ হাতে মোদিজির বাটি আর ডান হাতে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যারা কলেজে উঠেছেন, স্কুল লাইফ ক্রস করে, আমাদের দুর্ভাগ্য আমরা সিপিএম এর টাইমে স্কুলে পড়েছি। বিশ্বাস করুন, স্কুলে যাওয়ার সাইকেল আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছে। বিশ্বাস করুন, স্কুলে পড়ার ড্রেস আমাকে আমার বাবাকে কিনে দিতে হয়েছে। বিশ্বাস করুন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে টেস্ট পেপার আমায় আমার বাবাকে কিনে দিতে হয়েছে। বই খাতা জুতো মোজা ব্যাগ আমায় আমার বাবাকে কিনে দিতে হয়েছে। আর আমি নিশ্চিত করে বলতে পারি, আপনারা যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের ছাত্রছাত্রী, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় স্কুলটা পড়েছেন, তাদেরকে এই একটা জিনিসও তাদের বাবা মাকে কিনে দিতে পারেনি, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় কিনে দিয়েছে। এটাই তো শিক্ষাক্ষেত্রে বদল। গ্রামান্তরের কত হাজার হাজার ছেলে মেয়ে এই জন্য আজকে পড়াশোনা করতে পারছে। তাদের পড়াশোনা করার ক্ষমতা ছিল না। ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করার আগে বাবা মা বলতো দুবেলা ভাত জুটবে কিনা জানি না, আর পড়াশোনা মানেই তো খরচ, জুতো কেনো, বই কেনো, মোজা কেনো, খাতা কেনো, ব্যাগ কেনো। আজকে সেই খরচগুলো মমতা বন্দ্যোপাধ্যায় মুকুব করে দিয়েছেন। আর খাওয়ার চিন্তা সেটাও করতে হয় না, কারণ রেশনে গেলে ফ্রিতে আজকে রেশন পাওয়া যায়। কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে সোশ্যাল মিডিয়া এখানে সবাই ব্যবহার করে। আমি আপনাদের বলবো, সোশ্যাল মিডিয়াতে আরো শক্তিশালী হন। সিপিএম আর বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রচুর মিম তৈরি করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রোল করে ওদের সংসার চলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করে। আপনার আমাদের প্রত্যেকের কর্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সোশ্যাল মিডিয়াতেও যুদ্ধটা স্ট্রংলি করা। কারণ একটা কথা জানবেন, আমরা রাজনীতির লোকেরা লোকের বাড়ির সামনেও দিয়ে যেতে পারি, কিন্তু লোকের বেডরুমে কিন্তু মোবাইল ফোনটা ঢুকে আছে। আর সেই মোবাইল ফোনে যদি বিজেপি সিপিএম ঢুকে থাকে, আমাদের জন্য সেটা ক্ষতিকারক। আমাদের সেই জায়গাতে ঢুকতে হবে, সেই কাজটাই আমরা প্রত্যেকে মিলে করছি। এই আপনাদের বক্তব্য দীর্ঘায়িত করে আর বিরক্ত করবো না, অনেকক্ষণ আপনারা বসে আছে, দিদির পাশে থাকুন। এই ধর্নায় আপনারা সমর্থন জানিয়েছেন। বাংলার ছাত্র সমাজ আগাগোড়া, এই ভারতবর্ষ নরেন্দ্র মোদী এমন দল করেন, সেই দলের যারা পূর্বপুরুষরা ছিলেন, যখন ব্রিটিশরা একের পর এক ভারতীয়দের হত্যা করছে, খুন করছে, তখন নরেন্দ্র মোদীর পূর্বসূরীরা ব্রিটিশদের দালালি করত। তারা যখন ব্রিটিশদের দালালি করত, তখন এই বাংলার মাটিতে বাংলার স্বাধীনতা সংগ্রামীরা নেতাজির মতো, ক্ষুদিরামের মতো, বিনয় বাদল দীনেশের মতো, মাতঙ্গিনী হাজরার মতো তারা বুক চিতিয়ে বন্দুকের গুলির সামনে লড়াই করেছে। কেউ কেউ চিরতরে নিখোঁজ হয়ে গিয়েছে। আমরা সেই বাংলায় বাস করি। আর এই বাংলায় বাস করে নরেন্দ্র মোদী আজকে আমাদের কাছে কখনো হিন্দুত্বের সার্টিফিকেট, কখনো দেশভক্তির সার্টিফিকেট চাইছেন। আরে মোদীজি, এই বাংলা যদি দেশ স্বাধীন না করতো, আপনি আজও কোনো ব্রিটিশের ঘরের জুতো পরিষ্কার করতেন, এটা মাথায় রাখবেন। দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। তাই বাংলার ছাত্র সমাজ, বাংলার যুব সমাজের পরীক্ষা নেবেন না। তারা অলরেডি তাদের পূর্বপুরুষরা, এখানে যে কোনো মানুষকে আমি জিজ্ঞাসা করুন, 10 জনের মধ্যে 4 জন বেরোবে যে দাদু বা তার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল। আর আপনি চলে যান গুজরাটে, 10 জনকে জিজ্ঞেস করুন বিজেপি পার্টি অফিসে ঢুকে, 10 জনের মধ্যে 10 জনই দাঁড়িয়ে বলবে আমার বাবা তো দালালি করতে ব্রিটিশের। এটা হচ্ছে বিজেপি। তারা আজকে আমাদের কাছে এসে, আরে আমাদের পতাকা, তৃণমূলের ঝান্ডা দেখুন, তেরঙ্গা কালার আছে আমাদের ভারতীয় পতাকা, কিন্তু বিজেপির পতাকা গেরুয়া দেখতে পাবেন, সবুজ দেখতে পাবেন, সাদা দেখতে পাবেন। কেন সাদা নেই বিজেপির পতাকা জানেন? সাদা মানে কি? শান্তি। বিজেপিতে শান্তি নেই। বিজেপি যেখানে আসে শান্তি নেই। সুপ্রিয় কি করে? বিজেপি মানেই অশান্তি। তাই বিজেপি, আপনারা বিজেপিকে একটা অদ্ভুত জিনিস দেখবেন, লোক এলাকায় ফিরে যান, প্রায় দেখেন তো এলাকায় রক্তদান শিবির হয়, দেখেন তো লেফটের লোকেরা রক্তদান শিবির করে, বামেরাও করে, তৃণমূল প্রচুর করে রক্তদান শিবির।
কেউ মনে করে বলতে পারবে রাজনৈতিক বিজেপির রক্তদান শিবির চোখে পড়েছে? বলতে পারবে না। বিজেপি রক্তদান করে না, কেন জানেন? যে রক্ত নেবে সে রক্ত দেবে কেন বলুন তো? যে রক্ত শোষণ করে নেবে সে রক্ত দেবে কেন? তাই এরা এই রাজনীতি করে না। আমি তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আমি ভেবেছিলাম আজকে আমার দুর্গা কবিতাটা দিয়ে শেষ করবো, কিন্তু আমার আগে যে দাদা বক্তব্য রেখেছেন তিনি গৌরবদা বলে দিয়েছেন, তাই আমি সেই বক্তব্য আর রাখছি না। আমি একটা আপনাদের সকলের চাই আপনারা তালি দিয়ে দিয়ে একটু স্লোগানটার সাথে দেবেন, এবং স্লোগানটার কথা হবে, স্লোগানের শব্দ হবে, স্লোগানের কথা হবে জয় মমতা। আমরা এক একটা জায়গার নাম বলবো, যেমন আপনারা তৃণমূল বলেন তেমন জয় মমতা বলবেন, কিন্তু সাথে তালি দিয়ে দিয়ে একটু পিছনে যাবে। বাবু বাবু চাপ 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 রেডি? সবার হাতে মোবাইল হলে তালি দেবে কে? মোবাইলে ঠোকালে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু তালে তালে তালি হবে, ঠিক আছে? তুমি দিদি বসে যাও না একটু। আপনারা কিন্তু বলবেন জয় মমতা তালি দিয়ে। ধরুন ঘরে ঘরে বললাম, আপনারা বলবেন জয় মমতা, ঠিক আছে? এই গলার জোরে একটু স্পিড, একটু রিলামে বলে তালি দিয়ে দিয়ে। এই গলার জোরে জয় মমতা, দু হাত তুলে জয় মমতা, এগিয়ে এসে জয় মমতা, হাওয়ায় ভেসে জয় মমতা, নদীর ধারে জয় মমতা, ঘাড়ে ঘাড়ে জয় মমতা, গলার জোরে জয় মমতা, দু হাত তুলে জয় মমতা, নদীর ধারে জয় মমতা, ঘাড়ে ঘাড়ে জয় মমতা, পাড়ায় পাড়ায় জয় মমতা, কুচবিহারে জয় মমতা, ঘরে ঘরে জয় মমতা, কুচবিহারে জয় মমতা, জলপাইগুড়ি জয় মমতা, দার্জিলিংয়ে জয় মমতা, হাওড়া জুড়ে জয় মমতা, বালুরঘাটে জয় মমতা, জলপাইগুড়ি জয় মমতা, কোচবিহারে জয় মমতা, রায়গঞ্জে জয় মমতা, বালুরঘাটে জয় মমতা, মালদা জুড়ে জয় মমতা, জঙ্গিপুরে জয় মমতা, বহরমপুরে জয় মমতা, মুর্শিদাবাদে জয় মমতা, কৃষ্ণনগর জয় মমতা, কৃষ্ণনগর জয় মমতা, রানাঘাটে জয় মমতা, বীরভূমেতে জয় মমতা, বোলপুরেতে জয় মমতা, হাওড়া জুড়ে জয় মমতা, উলুবেড়িয়ায় জয় মমতা, কলকাতাতে জয় মমতা, কাঠির বুকেও জয় মমতা, কাঠির বুকেও জয় মমতা, তমলুকেতেও জয় মমতা, ঝাড়গ্রামেতে জয় মমতা, পুরুলিয়াতে জয় মমতা, বাঁকুড়াতে জয় মমতা, বিষ্ণুপুরে জয় মমতা, ঘাটাল জুড়ে জয় মমতা, মেদিনীপুরে জয় মমতা, ঘরে ঘরে জয় মমতা, রোদে ঝাড়ে জয় মমতা, দু হাত তুলে জয় মমতা, ঘরে ঘরে জয় মমতা, রোদে ঝাড়ে জয় মমতা, ছাত্র জুড়ে জয় মমতা, ছাত্র যুব জয় মমতা, ওই দাদাটা জয় মমতা, বলছে দেখো জয় মমতা, ওই দিদিটা জয় মমতা, বলছে দেখো জয় মমতা, ঘরে ঘরে জয় মমতা, রোদে ঝাড়ে জয় মমতা, মমতা ব্যানার্জি তুলে যাদের হাতে মোবাইল আছে তারা মোবাইল শুধু তুলে দেবে। মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস জয় বাবা। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ দেবাংশুকে। আমি আমাদের জনগণ গিয়ে শেষ করবে রবীন্দ্রনাথের দিন